সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা সেন্টেন্সের 24তম লেকচার নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আলোচনা করছিলাম কিভাবে সিম্পল সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে পারি সে বিষয়ে। সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তরের সর্বমোট ক্লাস হচ্ছে 4টা। আজকে শেষ ক্লাসটি আলোচনা করছি, যেখানে 8, 9 এবং 10 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের সর্বমোট এখন পর্যন্ত মানে আজকের আলোচনাটা ধরে 24টা লেকচার আলোচনা হবে। এর আগে যে 23টা লেকচার আলোচনা করেছি সেগুলোর সবগুলোই হচ্ছে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী সেখান থেকে দেখে নিতে পারো। ইভেন সেখানে আমাদের এই সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্স করার যে আগের যে 7টা নিয়ম সেই ক্লাসগুলোও তোমরা ওইখানে পাবে, সেখান থেকে তোমাদের প্রয়োজন হলে দেখে নিতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা আজকে সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করার শেষ ক্লাসটি অর্থাৎ 4র্থ ক্লাস এবং সেন্টেন্সের টোটাল 24তম লেকচার নিয়ে আলোচনা করি। দেখো তোমরা স্ক্রিনে সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করা যায় তার 8 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছ। তো 8 নম্বর নিয়মে কি বলছে দেখো, সিম্পল সেন্টেন্সে যদি তোমার বোথ থাকে, সিম্পল সেন্টেন্সে যদি বোথ থাকে, এরপরে প্রথম সাবজেক্ট প্লাস অ্যান্ড প্লাস দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ থাকলে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হলে প্রথমে আমাকে বোথ উঠাই দিতে হবে, তারপরে আমাকে নট অনলি বসাইতে হবে। বোথ উঠে সেখানে নট অনলি বসবে। প্রথম সাবজেক্ট প্লাস অ্যান্ড উঠে নট অনলি বসবে, এরপরে প্রথম সাবজেক্ট বসবে, এরপরে অ্যান্ডটা উঠে যাবে, অ্যান্ড উঠে তারপরে বাট অলসো বসবে, এরপরে দ্বিতীয় সাবজেক্ট প্লাস ভার্ব সহ বাকি অংশ বসবে। খুব বেশি জটিল মনে হচ্ছে না। এ ধরনের সেন্টেন্সের ভার্বটি সর্বদা বাট অলসোর পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পার্সন অনুযায়ী বসবে। এ ধরনের সেন্টেন্সের ভার্বটি সর্বদা বাট অলসোর পরে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্টের পার্সন অনুযায়ী বসবে। নিয়ম যেটা বলেছে দেখো, এবার উদাহরণে আমরা প্রয়োগটা দেখি, বাস্তব প্রয়োগটা দেখি। বোথ আই অ্যান্ড মাই সিস্টার আর গোয়িং টু মার্কেট। বোথ আই অ্যান্ড মাই সিস্টার অর্থাৎ আমি এবং আমার বোন উভয়ই মার্কেটে যাচ্ছি। তাহলে আমার কাজ হচ্ছে প্রথমে বোথ উঠে যাবে, সেখানে নট অনলি বসবে, বসলো নট অনলি। এবার বাক্যের প্রথম সাবজেক্ট আই বসিয়ে এইবার অ্যান্ড উঠে যাবে, অ্যান্ড উঠে সেখানে বাট অলসো বসবে। নট অনলি আই বাট অলসো মাই সিস্টার। আচ্ছা, এইখার কথা হচ্ছে যে এরপরে অক্সিলারি ভার্ব বসতেছে ইজ, কিন্তু আগের বাক্যটাতে দেখো বসছে কিন্তু আর। এখানে আই অ্যান্ড মাই সিস্টার দুইজন সাবজেক্ট বুঝাইছে, অর্থাৎ বহু বচনের কারণে আমাকে অ্যামিজারের থেকে আর চয়েস করতে হয়েছে, মানে আর বসাইতে হয়েছে। কিন্তু তোমাদের প্রশ্ন হইতে পারে যে দ্বিতীয় যেটা আমরা উত্তর লিখছি অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যেটা রূপান্তর করছি সেখানেও তো দুইটা সাবজেক্টই থাকতেছে, অর্থাৎ আই আর মাই সিস্টার থাকতেছে। কিন্তু কথা হলো তোমাদের যখন নিয়মটা বোঝানো হয়েছে তখনই কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই ধরনের সেন্টেন্সে ভার্বটি সর্বদা বাট অলসোর পরে যে সাবজেক্টটা থাকবে, বাট অলসোর পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের পার্সন অনুযায়ী কিন্তু আমাকে ভার্ব বা অক্সিলারি ভার্ব বসাইতে হবে। অর্থাৎ প্রথমে আরেকটা যদি সাবজেক্ট থেকেও থাকে বাট অলসোর আগে, অর্থাৎ নট অনলির পরে কিন্তু আই আছে বাট অলসোর আগে, কিন্তু সেটা আমাদেরকে আর ধরতে হবে না। আমাদেরকে ধরতে হবে হচ্ছে বাট অলসোর পরে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের পার্সন, অর্থাৎ মাই সিস্টার। মাই সিস্টার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সাবজেক্ট একটা কিছু, মাই সিস্টার একটা কিছু। এই একটা কিছুর কারণে অ্যামিজার থেকে আমরা জানি সাবজেক্ট একাধিক কিছু হইলে আর, একটা কিছু হইলে ইজ, কিন্তু আয়ের ক্ষেত্রে ব্যতিক্রম হয়ে এম বসে। তাহলে এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে একটা মাই সিস্টার, এখানে ইজই বসবে। এখানে কিন্তু ওই যে আই আর মাই সিস্টার ধরে আর বসবে না, এখানে মাই সিস্টার ধরে ইজ বসবে। নট অনলি আই বাট অলসো মাই সিস্টার ইজ গোয়িং টু মার্কেট। 2 নম্বর উদাহরণটা দেখো, বোথ রিমা অ্যান্ড সীমা পার্টিসিপেটেড ইন দ্য ফাংশন। বোথ রিমা অ্যান্ড সীমা পার্টিসিপেটেড ইন দ্য ফাংশন, অর্থাৎ রিমা এবং সীমা উভয়ই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। এখানে আমাকে প্রথম বোথ উঠে বসাইতে হবে নট অনলি, এরপরে রিমা, দ্বিতীয় অ্যান্ড উঠে এখানে বসাইতে হবে বাট অলসো। নট অনলি রিমা বাট অলসো সীমা পার্টিসিপেটেড ইন দ্য ফাংশন। এখানে পার্টিসিপেটেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসছে। ভার্বের পাস্ট ফর্মের ক্ষেত্রে কোনো সাবজেক্টের কিন্তু আমাদের পার্সন বা টেন্স দেখতে হয় ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু পার্সন দেখতে হয় না, এই জন্য এখানে পার্টিসিপেটেড বসলো। নট অনলি রিমা বাট অলসো সীমা participated in the function.
আশা করি তোমরা 8 নম্বর নিয়মটা বুঝতে পেরেছো। দেখো স্লাইডে আমরা সিম্পল থেকে যে কম্পাউন্ড সেন্টেন্স করাচ্ছি এর 9 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছ তোমরা। 9 নম্বর নিয়মটাতে কি বলছে, টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব। এইবার প্রথম টু এর পরিবর্তে আমাদেরকে ভ্যারি বসাইতে হবে, প্রথম টু এর পরিবর্তে আমাদেরকে ভ্যারি বসাইতে হবে, এরপরে প্লাস টু এর পূর্ব পর্যন্ত বসবে, এইবার টু বাদ দিয়ে সেখানে অ্যান্ড বসাইতে হবে। তারপরে সাবজেক্ট নিয়ম অনুযায়ী বসাবা, টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট প্লাস বাকি অংশ বসাই দিবা। খেয়াল করো 9 নম্বর যে নিয়ম, এই নিয়মটাতে বলছে বাক্যে যদি টু ডট ডট টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে হইলে প্রথমে সাবজেক্ট বসাবা, এরপরে ভার্ব বসাবা, এরপরে টু উঠে তার পরিবর্তে ভ্যারি বসাবা, এবার টু এর আগ পর্যন্ত বসাই দিবা, টু এর আগ পর্যন্ত বসাই দিয়ে এবার টুটা বাদ দিয়ে দিবা, সেখানে অ্যান্ড বসাবা। এবার সাবজেক্ট নিয়ম অনুযায়ী বলছে মানে কি, মানে দুইটা কাজের যদি সাবজেক্ট একই হয় তাহলে দ্বিতীয় বাক্যের আগে তো আর সাবজেক্ট বসানো লাগে না, সেই জন্য বলছে সাবজেক্ট নিয়ম অনুযায়ী। অর্থাৎ দুইটা বাক্যের যদি সাবজেক্ট ভিন্ন থাকে তাহলে দ্বিতীয় বাক্যের আগে সাবজেক্ট নিয়ম অনুযায়ী বসাবা, আর যদি দুইটা বাক্যের সাবজেক্ট একই থাকে তাহলে দ্বিতীয় বাক্যের শুরুতে সাবজেক্ট বসানোর দরকার নাই। তাহলে সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট নিয়ম অনুযায়ী, এরপরে টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট, যদি বাক্যটা প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ক্যান নট, যদি বাক্যটা পাস্ট ফর্মে থাকে সেক্ষেত্রে কুড নট বসাবা প্লাস বাকি অংশ বসাবা। দেখো কি বলতেছে, হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এবার যে ব্যক্তি কিন্তু দুর্বল সেই ব্যক্তি কিন্তু হাঁটতে পারে না, অর্থাৎ দুইটা বাক্যের কিন্তু সাবজেক্ট একই। তাহলে আমাকে কি করতে হবে, হি ইজ এই পর্যন্ত কিন্তু আমরা বসাইলাম, হি ইজ এই পর্যন্ত আমরা বসাইলাম। এইবার প্রথম টু যেটা, এই টু উঠে এখানে ভ্যারি বসতেছে, হি ইজ ভ্যারি উইক। এইবার দ্বিতীয় টু যেটা, এই টুটা উঠবে, উঠে এখানে অ্যান্ড, হি ইজ ভ্যারি উইক অ্যান্ড। এইবার আমি আগেই বলছি যেই দুর্বল সেই হাঁটতে পারে না, তাহলে দুইটা বাক্যের সাবজেক্ট এক, তাহলে দ্বিতীয় বাক্যের ভার্বের আগে সাবজেক্ট দরকার নাই, তাহলে অ্যান্ডের পরে আমাকে কি করতে হবে, টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট। যেহেতু প্রথম বাক্যটা মানে প্রদত্ত যে বাক্যটা এটা প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট টেন্সে আছে, তাই জন্য আমাকে ক্যান নট বসাইতে হচ্ছে, অ্যান্ড ক্যান নট ওয়াক। হি ইজ ভ্যারি উইক, সে খুব দুর্বল এবং হাঁটতে পারে না। 2 নম্বর উদাহরণটাতে দেখো, নাফিস ওয়াজ টু অ্যাংরি টু কন্ট্রোল হিমসেলফ। নাফিস এতই রেগে গিয়েছিল যে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। নাফিস এতই রেগে গিয়েছিল যে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারছিল না, অর্থাৎ এখানে যে ব্যক্তি রেগে গিয়েছিল অর্থাৎ নাফিস যে রেগে গিয়েছিল সেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না, অর্থাৎ দুইটা বাক্যের কিন্তু সাবজেক্ট এক। এখানেও ব্যাপারটা এরকম যে আমাকে অ্যান্ডের পরে সাবজেক্ট বসানোর দরকার নাই। তাইলে আমরা নিয়ম অনুযায়ী দেখো কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করি, সিম্পল সেন্টেন্সকে কিভাবে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। দেখো নাফিস ওয়াজ, টু আছে, এই টু উঠে এখানে ভ্যারি বসবে, নাফিস ওয়াজ ভ্যারি অ্যাংরি। এইবার দ্বিতীয় টুটা উঠে এখানে অ্যান্ড, নাফিস ওয়াজ ভ্যারি অ্যাংরি অ্যান্ড। এইবার এখানে নিয়ম অনুযায়ী কিন্তু সাবজেক্ট বসার কথা হচ্ছে হি, যেহেতু নাফিসকেই বোঝাবে, কিন্তু দুইটা বাক্যের যেহেতু সাবজেক্ট একই এই জন্য আর হি বসানোর দরকার নাই। নাফিস ওয়াজ ভ্যারি অ্যাংরি অ্যান্ড কুড নট। এবার কুড নট কেন হলো, দেখো প্রথম বাক্যটা কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, নাফিস ওয়াজ থাকার কারণে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে, এই জন্য আমাকে কুড নট বসাইতে হচ্ছে। নাফিস ওয়াজ ভ্যারি অ্যাংরি অ্যান্ড কুড নট কন্ট্রোল হিমসেলফ। নাফিস খুবই রাগান্বিত ছিল এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। আনিকা ইজ টু শর্ট টু প্লাক দ্য ম্যাঙ্গো, টু প্লাক দ্য ম্যাঙ্গো, অর্থাৎ আনিকা এতই খাটো ছিল যে সে আম তুলতে পারে না। বাক্যটা কিন্তু প্রেজেন্ট টেন্সে হচ্ছে, আনিকা এতই শর্ট ছিল না, আনিকা ইজ টু শর্ট টু প্লাক দ্য ম্যাঙ্গো। আনিকা এতই খাটো যে সে আম পারতে পারছিল না। এখানে প্লাক হবে না, এখানে পিক হওয়াটা ভালো উচিত ছিল। প্লাক হচ্ছে তোলা, যে জিনিস মাটি থেকে ওঠে সেটা তুলতে গেলে প্লাক ব্যবহার করা হয়। হ্যাঁ, কোনো কিছু ভেতর থেকে উঠছে সেটাকে উঠাইতে গেলে কিন্তু প্লাক ব্যবহার করতে হবে। আর কোনো জিনিসকে পারা যদি বোঝায় সেটা হয় হচ্ছে পিক, এখানে পিক হইলে ভালো হইতো, প্লাক দেওয়া হয়েছে ভুল। তাইলে আনিকা ইজ টু শর্ট টু প্লাক দ্য ম্যাঙ্গো, তাহলে আনিকা এতই খাটো যে সে আম পারতে পারে না। আমাকে কি করতে হবে, এই আনিকা ইজ, এইবার টু উঠে সেখানে ভ্যারি বসবে, আনিকা ইজ ভ্যারি শর্ট, আনিকা ইজ ভ্যারি শর্ট। এইবার টু উঠে এখানে অ্যান্ড বসবে,
আনিকা ইজ ভেরি শর্ট অ্যান্ড টু উঠে, দ্বিতীয় টু উঠে এখানে অ্যান্ড বসবে। আনিকা ইজ ভেরি শর্ট অ্যান্ড ক্যান নট প্লাক দ্য ম্যাঙ্গো। আনিকা ইজ ভেরি শর্ট দ্যাট ক্যান নট প্লাক দ্য ম্যাঙ্গো। 9 নম্বর নিয়মটি বুঝতে পেরেছো আশা করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিনে 10 নম্বর নিয়মটা দেখতে পাচ্ছ। 10 নম্বর নিয়মে কি বলছে দেখো, সিম্পল সেন্টেন্সে জাস্ট আফটার, ইমিডিয়েটলি আফটার থাকলে কম্পাউন্ড সেন্টেন্স করতে গেলে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট প্লাস টেন্স ও পার্সন অনুযায়ী প্রথম ক্লাসের ভার্ব এবং প্রথম ক্লাসের অবজেক্ট বসবে, কমা উঠে যাবে, অ্যান্ড বসবে, অ্যান্ড প্লাস দ্বিতীয় ক্লজ বসবে, প্লাস অ্যাট ওয়ান্স বসবে। দুটি ক্লজের সাবজেক্ট একই হলে দ্বিতীয় ক্লজের অ্যান্ড এর পরে সাবজেক্ট বসানোর দরকার নাই। এই নিয়মটা আমরা অনেকগুলা ক্ষেত্রেই আলোচনা করেছি যে দুটি ক্লজের সাবজেক্ট একই হলে দ্বিতীয় ক্লজের অ্যান্ডের পরে আর সাবজেক্ট বসানোর দরকার নাই। নিয়মটা আমরা আরেকবার একটু শুনি। সিম্পল সেন্টেন্সে যদি জাস্ট আফটার অথবা ইমিডিয়েটলি আফটার থাকে তাহলে আমাকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে গেলে কি করতে হবে, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট বসাই দিব প্রথমে, এরপরে টেন্স ও পার্সন অনুযায়ী প্রথম ক্লজের ভার্ব প্লাস প্রথম ক্লজের অবজেক্ট বসাই দিব, তারপরে কমা উঠে যাবে, অ্যান্ড বসবে, দ্বিতীয় ক্লজ বসবে, প্লাস অ্যাট ওয়ান্স বসে যাবে। দুটি ক্লজের সাবজেক্ট একই হলে দ্বিতীয় ক্লজের অ্যান্ডের পরে আর সাবজেক্ট বসানোর দরকার নেই। দেখো উদাহরণ দেখো, জাস্ট আফটার সিইং ঐশী শিমু বিগান টু ক্রাই। ঐশীকে দেখা মাত্রই শিমু কাঁদতে শুরু করেছিল। ঐশীকে দেখা মাত্রই শিমু কাঁদতে শুরু করেছিল। তাহলে আমাকে নিয়মে কি বলতেছে দেখো, প্রথমে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট বসাইতে হবে। তাহলে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে শিমু, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট হচ্ছে শিমু। এবার টেন্স ও পার্সন অনুযায়ী প্রথম ক্লজের ভার্ব, তাহলে প্রথম ক্লজের ভার্ব হচ্ছে গিয়ে তোমার সিইং আছে মানে সি। তাহলে এই বাক্যটা দেখো, দ্বিতীয় বাক্যটা তোমরা দেখলে বুঝতে পারো, শিমু বিগান টু ক্রাই, শিমু কাঁদতে শুরু করেছিল। তাইলে আমাকে বসাইতে হবে সিইং এর পাস্ট ফর্ম হচ্ছে, সির পাস্ট ফর্ম হচ্ছে স, শিমু স, শিমু স ঐশী, শিমু স ঐশী, শিমু ঐশীকে দেখেছিল। এইবার কি করতে হবে, কমা উঠে সেখানে আমাকে অ্যান্ড বসাইতে হবে, অ্যান্ড বিগান টু ক্রাই অ্যাট ওয়ান্স, বিগান টু ক্রাই অ্যাট ওয়ান্স, অর্থাৎ প্রথম ক্লজের অ্যান্ডের পরে দ্বিতীয় ক্লজটা বসাইতে হবে বিগান টু ক্রাই অ্যাট ওয়ান্স। কিন্তু দ্বিতীয় ক্লজের আগে আর সাবজেক্ট বসানোর দরকার নাই, অর্থাৎ প্রথম ক্লজে এই যে শিমুই কিন্তু ঐশীকে দেখে কান্না শুরু করেছে, জাস্ট আফটার সিইং ঐশী, অর্থাৎ যে ঐশীকে দেখেছিল সেই কিন্তু কাঁদতে শুরু করেছিল, অর্থাৎ শিমুই ঐশীকে দেখেছিল এবং শিমুই কাঁদতে শুরু করেছিল। এই জন্য প্রথমেই যেহেতু শিমুকে বসানো হয়ে গেছে সাবজেক্ট, এই জন্য দ্বিতীয় ক্লজে যখন সে কাঁদবে তখন আর ওইখানে শিমু বসানোর প্রয়োজন নাই। একইভাবে দেখো 2 নম্বর উদাহরণটাতে বলতেছে, ইমিডিয়েটলি আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক আই ফোন্ড হিম। ইমিডিয়েটলি আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক আই ফোন্ড হিম, যেই মাত্র আমি কাজটি শেষ করলাম অমনি আমি তাকে কল দিয়েছিলাম। এখানে যে কাজটা শেষ করলো অর্থাৎ আমিই কিন্তু আবার তাকে ফোন দিয়েছিলাম। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে বাক্যের শুরুতে দ্বিতীয় ক্লজের সাবজেক্ট বসাবো অর্থাৎ আই। এবার দেখো প্রথম ক্লজের হচ্ছে ভার্ব কি আছে, ফিনিশিং, এই ফিনিশিংয়ের পাস্ট ফর্ম ফিনিশড বসবে। ফিনিশড কেন বসবে, কারণ দ্বিতীয় ক্লজে আছে আই ফোন্ড হিম, দ্বিতীয় ক্লজটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, এই জন্য আমাকে ফিনিশের পাস্ট ফর্ম অর্থাৎ ফিনিশড বসাইতে হচ্ছে। আই ফিনিশড দ্য ওয়ার্ক, আই ফিনিশড দ্য ওয়ার্ক, এইবার কমা উঠে সেখানে অ্যান্ড বসবে। আই ফিনিশড দ্য ওয়ার্ক অ্যান্ড ফোন্ড হিম অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্সটা কিন্তু সূত্র অনুযায়ী বসতেছে, আর এখানে ফোন্ড হিম, এইবার অ্যান্ড এর পরে আর আই বসতেছে না, কারণ আমি কাজটা শেষ করেছিলাম এবং আমিই তাকে ফোন দিয়েছিলাম, এই জন্য দ্বিতীয় ক্লজের শুরুতে আর সাবজেক্ট বসানোর প্রয়োজন হচ্ছে না। এরপরে দেখো 3 নম্বর যে উদাহরণটা বলছে, জাস্ট আফটার হেয়ারিং দ্য নিউজ অফ হিজ গেটিং A+ ইন HSC এক্সাম হি ক্রাইড ইন জয়। হি ক্রাইড ইন জয়, অর্থাৎ যেই মাত্র সে এইচএসসি পরীক্ষায় A+ পাওয়ার খবরটি পাইল অমনি সে আনন্দে কেঁদে দিল। এখানে যে A+ পাইল পরীক্ষায় সেই কিন্তু আনন্দে কেঁদে দিল, যেই পরীক্ষায় A+ পাইল সেই কিন্তু কি করলো, কেঁদে দিল। আচ্ছা, এবার আমাকে কি করতে হবে, দ্বিতীয় ক্লজের সাবজেক্ট অর্থাৎ হি। এইবার হচ্ছে দেখো জাস্ট আফটার হেয়ারিং, এইখানে হচ্ছে হেয়ারিংয়ের হচ্ছে পাস্ট ফর্ম বসবে, কারণ দ্বিতীয় বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। হি ক্রাইড ইন জয়, সে আনন্দে কেঁদে দিয়েছিল। এখানে তাহলে আমাকে কি করতে হবে, হি হেয়ার্ড দ্য নিউজ অফ হিজ গেটিং
এ প্লাস ইন এইচএসসি এক্সাম, এই পর্যন্ত বসলো। এইবার কমা উঠে গিয়ে সেখানে অ্যান্ড বসবে, অ্যান্ড। এবার আমি আগেই বলছিলাম যে যে ব্যক্তি কিন্তু এইচএসসি এক্সামে এ প্লাস পাওয়ার খবর শুনেছিল সেই কেঁদেছিল, এই জন্য দ্বিতীয় বাক্যে যখন সে কাঁদবে তখন আর ওইখানে হি বসানোর দরকার নেই, অর্থাৎ সাবজেক্ট বসানোর দরকার নাই। তাহলে অ্যান্ড ক্রাইড ইন জয় অ্যাট ওয়ান্স, সূত্র অনুযায়ী শেষে অ্যাট ওয়ান্স বসবে। এই ছিল আজকে 24তম লেকচারে মোটামুটি আলোচনা, অর্থাৎ যেখানে আলোচনা শেষ করা হইলো আমরা কিভাবে সিম্পল থেকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করব। আমি সবগুলো বিষয়ই হচ্ছে আগে গ্রামারগুলো করিয়ে যাচ্ছি, কিন্তু এই বিষয়ে কোনো অনুশীলনই আমি তোমাদেরকে এখনও দিচ্ছি না প্র্যাকটিস করার জন্য। তো একটা বিষয় আসবে যখন আমার সবগুলো বোঝানো হয়ে যাবে তখন এই বিষয়ের প্র্যাকটিস আমি তোমাদেরকে দিব, যাতে তোমরা তোমাদের হাত আরও বেশি চর্চা করে নিতে পারো। তো পরবর্তী ক্লাস দেওয়ার আগ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।